চারদিকে কেমন যেন আঁধারের প্রলেপ পড়েছে। চারদিকে মানুষের ছায়াও দেখা যাচ্ছে না। রিকশাওয়ালা মামা ইতিমধ্যে নিজের যান বাঁচাতে পালিয়েছে। ঈশানীর মনে এতক্ষণ যতটুকু সাহস সঞ্চয় ছিল সেটাও যেন হাওয়ায় মিলিয়ে গেল সামনের মানুষটিকে দেখে। সামনে দাঁড়ানো মানুষটি বিশ্রীভাবে হেসে উঠল। ঈশানীর মনে হলো যেন কোনো দৈত্য দাঁড়িয়ে তার সামনে। মুখ দিয়ে অস্ফুটে বের হলো, রনি ভাই। রনি বিশ্রীভাবে হাসলো। সেই স্বভাবসুলভ ভঙ্গিতে বলে ওঠে, হ্যাঁ ডার্লিং, আমি হিসেব চুকাতে এসেছি। ঈশানী ভয়ে দুপা পিছিয়ে গেল। নির্জন রাস্তা, এতক্ষণ কয়েকটা প্রাইভেট কার গেলে এখন সেটাও দেখতে পাচ্ছে না। একদম ফাঁকা রাস্তা। ভয়ে ঈশানীর হৃদয়ে কামড় মারল। সে আর কিছু না ভেবে উল্টো পাশে ঘুরে দৌড় দিল। এই লোকগুলো নিশ্চয়ই তাকে ছাড়বে না। সে প্রাণপণে দৌড়ে যাচ্ছে। পিছন থেকে ছেলেগুলোর দৌড়ানোর আওয়াজ ও বিশ্রী গালি শুনতে পাচ্ছে ঈশানী। তার শরীর গুলিয়ে উঠছে, শরীর অসাড় লাগছে। এমন সময় তার ফোন বেজে উঠল। ঈশানী দৌড়াতে দৌড়াতে ফোন বের করলো, যেন সে জানে কে কল করেছে। এমন ভঙ্গিতে কলটা রিসিভ করে বলে, আমাকে বাঁচান প্লিজ, ওরা আমার পিছু নিয়েছে, বাঁচান। ঈশানীর নিঃশ্বাস ভারী হয়ে ওঠে দৌড়াতে দৌড়াতে। অপর পাশ থেকে আরহানের অস্থিরতাপূর্ণ আওয়াজ আসে, কোথায় তুমি? কারা পিছু নিয়েছে? ঈশানী ঠিক আছো? কোথায় আছো? ঈশানী হু হু করে কেঁদে দিল। একটা ইটের সাথে ধাক্কা লেগে পড়ে যায় সে। ব্যথায় চোখ মুখ খিচে ফেলে সে। ফোনের ওপাশ থেকে আরহানের ব্যস্ত ও অস্থির কণ্ঠ ভেসে আসছে, পিছনের লোকগুলো ইতিমধ্যে ঈশানীকে ঘিরে ধরেছে। ঈশানী ভয়ে ভয়ে তাকিয়ে কেঁদে বলে, আমাকে ছেড়ে দিন প্লিজ, রনি ভাই ছেড়ে দেন। আরহান ফোনের ওপাশ থেকে শুনল ঈশানীর করুণ কণ্ঠস্বর, আকুতি। রনি নাম শুনতেই সব বুঝে গেল। রক্ত মাথায় উঠে গেল। ফোনের মধ্যেই চিল্লিয়ে বলে উঠল, কুবাচ্চা, ওকে স্পর্শ করবি না রনি, জানোয়ারের বাচ্চা, ওকে স্পর্শ করবি না, হাত কেটে কুকুরকে খাওয়াবো। আবার বলে, ঈশানী, ঈশানী কোথায় আছো? আমাকে বলো। ঈশানী ভয়ার্ত চোখে তাকায় রনির দিকে। সে যেন খুব মজা পেল আরহানের কথায়, গা দুলিয়ে হাসছে। ঈশানী ফোনটা হাতে নিয়ে কিছু বলতে নিলে রনি কেড়ে নেয়। তারপর ঈশানীর হাতের উপর পা দিয়ে পিষে ধরে। ঈশানী ব্যথায় আর্তনাদ করে ওঠে। রনি সেভাবেই ফোন মুখের কাছে নিয়ে বলে, বড় ভাই রিল্যাক্স রিল্যাক্স, এত তাড়া কিসের? ভাবি আর দেবর একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব, এত উত্তেজিত হলে চলে? আরহান একটা অসভ্য গালি দিয়ে চিল্লিয়ে বলে, রনি ওকে ছেড়ে দে, এর পরিণাম অনেক খারাপ হবে, ছেড়ে দে ওকে বলছি। রনি আবার হাসে। নির্জন রাস্তায় সেই হাসির ঝংকার ভয়ঙ্কর লাগে। রনি এবার চোখ দুটো লাল করে ঈশানীর হাতের ওপর পাটা আরেকটু পিষে ধরে বলে, ধর, পরিণামের আগে তোর বউটাই নাই হয়ে গেল তখন। ওকে ছেড়ে দে রনি, ছেড়ে দে। এ পর্যায়ে আরহানের কণ্ঠস্বর করুণ শোনালো। রনি আবার হাসলো, যেন খুব মজা পেয়েছে। হাসতে হাসতে বলছে, আচ্ছা যা, ছেড়ে দিলাম, তুই আয় তবে। ওকে নিয়ে নিজেকে আত্মসমর্পণ করবি? তোর সাথেও তো অনেক হিসাব বাকি। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। কোথায় আসতে হবে বল? ঠিকানা চলে যাবে তোর ফোনে, কিন্তু যদি বেশি চালাকি করে পুলিশ অথবা অন্য কোনো ফন্দি আটিস তাহলে তোর বউয়ের লাশও খুঁজে পাবি না। আরহান সঙ্গে সঙ্গে বলে, না, একাই যাব আমি, তুই শুধু বল ঈশানীকে স্পর্শ করবি না, কষ্ট দিবি না, আমি এখনই আসছি। রনি আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। এদিকে ঈশানীর প্রতিটি রন্ধে ভয়রা জমাট বাঁধতে শুরু করে। সে মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে, গুলিয়ে ফেলছেন অশ্রু এবং নিঃশ্বাস। রনি পা সরিয়ে ঈশানীকে এক ঝটকায় উঠিয়ে সোজা করে দাঁড় করে। পাশ থেকে একজন ছেলে বলে, ভাই এই শালায় যদি পুলিশ নিয়ে আসে? রনির চোখ জ্বলছে, যেন সে কোনো রক্তপিপাসু, কোনো শেয়াল। তারপর হিসিয়ে বলে, সেই ব্যবস্থাও করা আছে আমার, আগে এই শালিকে নিয়ে চল। ঈশানী আর্তনাদ করে মিনতি করলো, রনি ভাই প্লিজ ছেড়ে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। রনি বিকৃতভাবে হেসে উঠল। তারপর বলল, ক্ষতি করিসনি? তোর জন্য জেলে ছিলাম, আমার বাবার রাজনীতিতে মুখ থুবড়ে পড়েছে, অপদস্থ হয়েছে, তোর নাগর লেলিয়ে দিয়েছিস, এগুলো তোর কম মনে হয়? আজ সবকিছুর প্রতিশোধ তুলবো, প্রতিটি অপমানের, প্রতিটি আঘাতের। আসল খেলা তো শুরু হবে তোর নাগর আসার পর। কথাটা শেষ করে ঈশানীর বাহু চেপে ধরে। অপর একটি ছেলে ঈশানীর মুখে কষ্টিপ পিষে দেয় এবং মোটা রশি দিয়ে তার হাত বেঁধে দেয়া হয়। তারা ধীরে ধীরে ঈশানীকে টেনে নিয়ে যেতে থাকে নির্জন রাস্তায়, গভীর অন্ধকারে, এক ভয়াবহ রাতের দিকে। আরহান বেরিয়ে গেছে ৮ ঘন্টা হবে। চৌধুরী বাড়িতে যেন নেমে এসেছে এক অভূতপূর্ণ শোকাবহ নীরবতা। মিনারা বেগম থেমে থেমে কেঁদে যাচ্ছেন তখন থেকে, আর থামার নাম নেই। অলিভিয়া সামলাচ্ছেন ওনাকে, কিন্তু মিনারা কেঁদেই যাচ্ছেন। শরীর খারাপ হওয়ার উপক্রম। সে জাহিদ চৌধুরীর কাঁধ ঝাঁকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মেয়েটা কেমন
কেমন অবস্থায় আছে আল্লাহ জানে। এর মধ্যে ছেলেটা একা একা চলে গেল। শুনছেন, আমার ছেলে মেয়ে দুটোর কিছু হলে আপনার সাথে বোঝাপড়া করব আমি। আপনি এখানে দাঁড়িয়ে কেন, কিছু করুন। কথাটা যেন গুলিয়ে যাচ্ছে ভিতরে সব। জাহিদ চৌধুরী শক্ত হয়ে থাকলেও তার ভিতরে চলছে অস্বাভাবিক ভয়। অস্থির চিত্তে পায়চারি করে গেছে। ছেলের জীবনের উপর রিস্ক নেয়ার বিন্দুমাত্র সাহস তার নেই। তার উপর মেয়েটা ওদের হাতে বন্দী। হঠাৎই বুকে হাত দিয়ে বসে পড়লেন জাহিদ চৌধুরী। মিনারা বেগম স্বামীকে ধরলেন, আবার কেঁদে দিলেন। তার সোনার সংসারে কিসের নজর পড়ল? ছেলে মেয়ে, এখন স্বামী, সবাই অনিশ্চয়তার দ্বার প্রান্তে। সে কোথায় যাবে, কি করবে? তখনই ব্যস্ত পায়ে ছুটতে ছুটতে প্রবেশ করলো আয়রা। পিছনে ইয়াসিন যথাসম্ভব চেষ্টা করছে তাকে সামলানোর, মাঝে সতর্কবাণী ছুড়ছে, আস্তে যাও, পড়ে যাবে, অরু সাবধানে যাও, ব্যথা পাবে। আয়রা এসব শুনলে তো সে ছুটে এসেছে মায়ের কাছে। বাবার অবস্থা দেখে এবার সেও কেঁদে দিল। ইয়াসিন শ্বশুরকে রুমে নিয়ে গেল, ডাক্তারকে কল করলো, তারপর আয়রাকে ডেকে বলল, যান, ভেঙে পড়ো না, মা ভেঙে পড়েছে, এখন তুমি ভেঙে পড়লে হবে? তোমাকেই তো সামলাতে হবে। আর তোমার ভেতরে যে ছোট্ট প্রাণটা আছে সেটাও তো ভয় পাচ্ছে। তুমি এদিকটা সামলাও। আমার এখন ভাইয়ের কাছে যেতে হবে। আমার বন্ধু স্পেশাল ফোর্সে আছে, ওকে আমি খবর দিয়েছি, সেখানে যেতে হবে। এদিকটা সামলে নাও সোনা। আয়রার কপালে চুমু দিল সে। আয়রা শব্দ করে কেঁদে দিল। ইয়াসিনকে জড়িয়ে ধরে বলল, ভাই আর ঈশানী। কান্নার দমকে আর কিছু বলতে পারলো না, গুলিয়ে ফেললো সব। ইয়াসিন বলতেও দিল না, উল্টে সে বলল, হুস, কাঁদে না, কিচ্ছু হবে না ওদের। এবার আমাকে যেতে দাও অরু, কেঁদো না আর, বাবার কাছে যাও। আয়রাকে বুঝিয়ে সে বেরিয়ে গেল। আয়রা বাবা মার রুমে গিয়ে দেখে মা জায়নামাজে বসেছে, বাবা অস্থির চিত্তে শুয়ে আছে। সেও মনে মনে আল্লাহকে ডেকে যাচ্ছে, ওদের হেফাজত চাইছে। শহর থেকে অনেকটা দূরে, যেন সভ্যতা থেকে বিচ্ছিন্ন এক লোকেশন। চারপাশে শুধু শূন্যতা আর নীরবতা। আশেপাশে নেই কোনো বাড়িঘর, নেই মানুষের অস্তিত্ব। মাঝখানে এক বিশাল খোলা মাঠ, যার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা পুরনো পরিত্যক্ত মিল কারখানা। জং ধরা লোহার গেটটি ধাক্কা দিয়ে একটা কর্কশ শব্দ করলো। নিঃশব্দ পরিবেশে সেই শব্দ কেমন গা ছমছমে শিহরণ জাগালো। আরহান সেই গেট ধাক্কিয়ে ভেতরে যায়। কারখানাটা সম্ভবত কোনো পুরনো লোহার কারখানা, বেশ উঁচু বিল্ডিং। অন্ধকারে চারপাশ ঠিক ধারণা করতে পারল না সে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে উপরে যায় সে। দোতলা সিঁড়ি মারিয়ে 3 তলায় উঠে থেমে যায়। রনির দেয়া বার্তা অনুসারে এখান থেকে তার লোক এসে নিয়ে যাবে তাকে। আরহান 2 মিনিট দাঁড়িয়ে থাকলে সামনে থেকে দুটি মানব ছায়া দেখতে পায়। লোক দুটোর হাতে পিস্তল। সেটা আরহানের মাথার পেছনে ঠেকিয়ে সামনে যেতে ইশারা করে। আরহান দুহাত উঁচু করে সামনে এগিয়ে যায় তাদের নির্দেশনা অনুযায়ী। তার ভিতরে অস্থিরতা। না জানি মেয়েটার কি অবস্থা, তার ঈশানী কি ভয়ে গুটিসুটি মেরে আছে? এই জানোয়ারগুলো কিছু করেনি তো? নানা রকম প্রশ্ন ও চিন্তায় জর্জরিত তার ভেতর। তাকে নির্দিষ্ট কামরায় নিয়ে যাওয়া হলো। আরহান একবার চোখ বুলিয়ে পুরো ঘরটা দেখলো। বেশি কিছু নেই, দু একটা পুরনো জংধরা মেশিন, একটা চৌকি যেটার উপর রনি বসে আছে, পাশে দুজন ছেলে মিলে তাস খেলছে, যেন পিকনিক করতে এসেছে। সে পুরো ঘরে নজর ঘুরিয়ে ঈশানীকে কোথাও পেল না। তাকে এগিয়ে নিয়ে যাওয়া হলো। রনি খেলা থামিয়ে তাকালো আরহানের দিকে, ঠোঁটে হাসি রেখে একটা লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম বড় ভাই। আরহান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, ঈশানী কোথায়? কোথায় রেখেছিস ওকে? রনি শরীর দুলিয়ে হাসে, তারপর বলে, এত ব্যস্ত হচ্ছেন কেন বড় ভাই? আগে আপনার সাথে ছোট্ট হিসেবটা মিলিয়ে নেই, তারপর না হয় আমার ডার্লিং, ও সরি, আমার ভাবির সাথে দেখা করবেন। আরহান অশ্রব্য গালি দিয়ে বলে, আগে ঈশানীকে আমার সামনে নিয়ে আয়, ওকে ঠিকঠাক না পেলে তোর বুক চিরে রুহু বের করে আনবো আমি, হারামজাদা। রনি আবার হাসে, যেন কোনো মজার কৌতুক শুনেছে সে। তারপর হঠাৎ তার চোখে মুখে নেমে আসে ঘোর অন্ধকার। চোখ লাল করে বলে ওঠে, আমার একটা ইশারায় তোর খুলি উড়ে যাবে, আর তুই আমার রুহু বের করার হুমকি দিচ্ছিস? শালা, মরতে এসেও তেজ কমে না। তোর বউকে যত্নে রেখেছি, শুধুমাত্র তোর সামনে তোর বউকে আদর করব বলে এখনো স্পর্শ করিনি। সেদিন তো তোর কিছুই ছিল না, তাও একটা মেয়ের জন্য আমাকে মেরেছিলি। আজ সম্পর্কে সেই মেয়ে তোর, আর তাকেই তোর সামনে স্পর্শ করব, প্রতিটি অঙ্গ ঝলসে দেব, তুই শুধু দেখবি। আরহান আর নিজেকে থামাতে পারল না। এগিয়ে গিয়ে মুঠি করে ধরে রনির কলার চেপে বলে, চুক্তি ছিল আমি আসলে ওকে ছেড়ে দিবি, ওকে ছেড়ে
মেরে দে, না হলে তুই বেঁচে ফিরতে পারবি না জানোয়ারের বাচ্চা। রনি আবার হাসে, তার বিশ্রী হাসিতে রক্ত গরম হয় আরহানের। নাক বরাবর এক ঘুষি মারে। পিছনের দুটো ছেলে তেড়ে আসে আরহানকে ধরতে। রনি হাত দিয়ে ইশারা করে পিছিয়ে যেতে। ছেলে দুটো পিছিয়ে যায়, তারপর নিজের রক্ত মুছে সোজা হয়ে দাঁড়ায় রনি। গা দুলিয়ে বলে, শালা তোর সাহসের বাহবা দিতে হচ্ছে। তোর বউ আমার জিম্মায়, তবুও তেজ কমে না। মেরে দেই তোর বউকে, তারপর সাহস দেখা। আরহান বোধহয় দমলো এবার, দাঁত কিরমির করে বলল, ওকে আমার সামনে আন, আমি ওকে ঠিকঠাক দেখতে চাই, তারপর যা খুশি করিস। রনি হাত দিয়ে ইশারা করতে দুটো ছেলে ঈশানীকে নিয়ে আসে, মুখে কষ্টিপ হাত বাঁধা চেয়ারের সাথে। আরহান হন্তদন্ত হয়ে দৌড়ে যায় সেদিকে, কিন্তু তখনই রনির লোকেরা ঈশানীর মাথায় বন্দুক তাক করে। থেমে যায় আরহানের কদম। ঈশানী অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে, বুকটা ভেসে যাচ্ছে তার, দুমড়ে মুচড়ে যাচ্ছে। মুখে কষ্টিপ থাকায় কথা বলতে পারছে না, শুধু হু হু করে যাচ্ছে, হাত পা ছোড়ার চেষ্টা করে যাচ্ছে নিরন্তর। রনি এগিয়ে আসে আরহানের দিকে, আরহানের হাঁটু বরাবর লাথি দেয়। ঈশানীর দিকে মনোযোগ থাকায় সে দুর্বল হয়ে হাঁটু ভেঙে বসে পড়ে। রনি ক্ষিপ্ত হয়ে বলে, দেখেছিস বউকে, এবার তাহলে তোর আর আমার হিসাব বরাবর করা যাক। ঈশানী কাতরিয়ে ওঠে, আরহানকে ধরার জন্য যেন ছুটে আসতে চাইছে, কিন্তু পারছে না। রনি আবার পিঠ বরাবর লাথি দিয়ে বলে, তুই যতক্ষণ মার খাবি ততক্ষণ তোর বউয়ের শ্বাস চলবে। ঈশানী ছটফটিয়ে ওঠে, যেন বলতে চাইছে, আপনি চলে যান, আপনার এই অবস্থা আমি সইতে পারছি না, চলে যান, কিন্তু কিচ্ছু বলতে পারলো না। মুখে শুধু উ উ করে গুঙিয়ে যাচ্ছে। রশি ছিঁড়ে চেয়ার ভেঙে যেন আরহানের কাছে যাওয়ার প্রয়াস করে যাচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে।